আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের বিশেষ নিবেদন অভিশপ্ত গুপ্তধন। গল্পটি সংগ্রহ করা হয়েছে প্রতিলিপি অ্যাপস থেকে। বিশেষ ধন্যবাদ জানাই গল্পের লেখক কবির ভাইকে। গল্পের কথক ও অন্যান্য চরিত্রে আমি অত্রি, অ্যাঞ্জেলিনার ভূমিকায় অমৃতা, অ্যাডিলেটের ভূমিকায় সুদেষ্ণা। এডিটিংয়ে আমাদের ভয়েস অব অত্রির টিম। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত গুপ্তধন। এই ভয়ঙ্কর নিশুতি রজনীতে তমসাচ্ছন্ন গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। নিকষ অন্ধকারের অদ্ভুত চাদর যেন কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য পূরণ করার জন্য সমস্ত জঙ্গলটাকে আবৃত করে রেখেছে। গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দ শুনতে পেলাম, কিন্তু জঙ্গলে এতই গভীর যে তা অনুভব করতে পারলাম না। হঠাৎ বিদ্যুতের ঝলক, সমস্ত কিছু আলোকিত হয়েই পরক্ষণে তা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হলো। এইবার শরীরে কাঁটা দিয়ে উঠল, কারণ ওই আলোতে সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম বলে মনে হলো যে, কিন্তু এই গভীর জঙ্গলে এত রাতে কে থাকতে পারে? কি চতুর লোকের কথা সত্যি? না না, এ হতে পারে না। আমি এসব বিশ্বাস করি না, মনের ভুল হয়তো। কিন্তু যার জন্য এত কিছু করলাম, সেই ওরিয়েন্টর গুপ্তধন শুধুমাত্র আমারই হবে। তা আমি কাউকে দেব না। তা যেভাবেই হোক আমার। আবার সমস্ত ভয় কাটিয়ে এগোতে লাগলাম। ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইছে। সেই হাওয়ায় রক্তমাখা জামার কলারটা উঠতে শুরু করেছে। এরই মধ্যে এইখানে আসার কথাটা মনে পড়ছে। 2 মাস আগে কলকাতায় আমি পার্কে হাঁটছিলাম, এমন সময় আমার হাতে একটা চিরকুট হাওয়ায় উড়ে এসে পড়ল। তাতে একটা নকশা দেওয়া এবং একটা হেয়ালির ছড়া লেখা। চলে যাও ঘুম পাড়ানো মাছির দেশে, চাঁদ বদন নদীর পাশে, সেথায় আছে গজগুপ্ত ধন, খুঁজে নাও জনসন। ভাবতে ভাবতে বাড়ি চলে এলাম, কিন্তু কিছু বুঝতে পারছি না। সেদিন ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়ল, মাছিতে কামড়ালে ঘুম ঘুম পায়। হ্যাঁ, পায় তো। তাহলে জায়গাটা আফ্রিকা মহাদেশ নিশ্চিত। বাকি ছড়াটার মানে বুঝলাম না। ফেসবুকেতে মাঝে মাঝে এই সম্পর্কে খোঁজ নিতাম। সে দুজনের সঙ্গে পরিচয় হলো আমার, যারা এই বিষয়ে বেশ আগ্রহী। একজন আমেরিকার অ্যাঞ্জেলিনা এবং অন্যজন আফ্রিকার অ্যাডিলেট। আমরা নিজে নিজে আলাদা আলাদাভাবে খোঁজ নিয়ে কেপটাউনে গিয়ে মিলিত হব ঠিক করলাম। 1 মাস লাগলো সেই সঠিক জায়গা খুঁজে বের করতে, যার নাম অজুদু। এখানে জঙ্গলের ধারে একটা ভাঙা ঘরে আমরা থাকতে শুরু করলাম এবং গুপ্তধনের খোঁজ করতে শুরু করেছি। 10 দিন পরে এক মায়াবী সন্ধ্যাবেলায় একজন স্থানীয়র কাছে আমাদের উদ্দেশ্য ব্যক্ত করলাম। শুনেই বলে উঠল, রিল্ড ওয়ারিয়েন্টর সেই অভিশপ্ত গুপ্তধনের খোঁজে মৃত্যুর ভয় থাকলে যেও না, কারণ ওরিয়েন্টর নিজে জাগ্রত হয়ে গুপ্তধন পাহারা দেয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, গুপ্তধনটা কোথায় আছে? সে বলল, অজুদু এর সর্দার লেমিটা ছাড়া
আর কারো তা বলার অনুমতি নেই। তাই একদিন গেলাম সেই লুমিটার কাছে। একটি বেঞ্চে বসে সে হুঁকো টাইপের কিছু খাচ্ছিল। তাকে গুপ্তধনের রাস্তার কথা জিজ্ঞাসা করলাম। কিছুক্ষণ ধোঁয়া ছেড়ে হুঁকোটাকে খাটিয়ার উপরে রেখে গম্ভীর স্বরে উত্তর দিল, তোমরা কি সব জেনেও সেখানে যেতে চাও? অ্যাঞ্জেলিনা উত্তর দিল, হ্যাঁ। সে তার কুটিরের ভিতরে চলে গেল নিঃশব্দে, এবং কিছুক্ষণ পর একটা চিরকুট নিয়ে বেরিয়ে এলো। তাতে গুপ্তধনের নকশা দেওয়া আছে। নকশাটা তিনজনই ভালোভাবে দেখে নিলাম এবং মোবাইলে ফটো তুলে নিলাম। দেখি চিরকুটের নিচে লেখা আছে জোহান জনসন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই জনসন কে? সে গম্ভীর স্বরে উত্তর দিল, জনসন আজ থেকে প্রায় 50 বছর আগে গুপ্তধনের খোঁজে অস্ট্রেলিয়া থেকে এসেছিল। 5 বছর ধরে পুরো জঙ্গল চষে গুপ্তধন থাকার জায়গা অনুমান করে। এই দুটো ম্যাপ সে তৈরি করে গেছে। তারপর সে তার সঙ্গী দুজনকে খুন করে একদিন রাত্রে এবং বেরিয়ে যায় গুপ্তধনের খোঁজে। তারপর সে আর ফেরেনি কোনোদিন। আমি তার দামুতে কাজ করতাম তখন, তাই আমি তার একটা ম্যাপ কুড়িয়ে পাই। এটা শোনার পর আমরা তিনজন মিলে ঠিক করলাম আমরা 3 দিনে সমস্ত কিছু জোগাড় করে রাত্রে রওনা দেব। কারণ লেমিটা বলেছিল রাত্রে গুপ্তধনের সোনাগুলো চাঁদের আলোতে চকচক করে এবং তা বুঝতে সুবিধা হয়। এবং এই জন্যই জনসন রাত্রেই বেরিয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর রাত্রের আগমনের জন্য আমরা প্রস্তুতি নিলাম। যা কিছু প্রয়োজনীয় সেই সব জোগাড় করে নিলাম। কিছু ব্যান্ডেজ, 3টে টর্চ, একটি শক্তিশালী ভিডিও ক্যামেরাও নিলাম। পুরোটা ভিডিও করবে বলে মনে স্থির করেছি। কিন্তু এত সাবধানতা সত্ত্বেও সব হিসেব নিকেশ উল্টে গেল কি করে? ঠিক সেই দিন দুপুর থেকেই অঝরে বৃষ্টি পড়ছে, থামবার নাম মাত্র নেই, সঙ্গে বিদ্যুতের ঝলক। বিকেলে খাবার পর অ্যাডেলেড স্থানীয় মদ এনেছিল। আমাদের সকলের গ্লাসে তা ঢেলে দিতে দিতে বলল, এই মদ নাকি মানুষের ভেতরের পশুকে জাগ্রত করে, মানুষকে বানিয়ে দেয় লোভী, স্বার্থপর, আর পরিণত করে সাক্ষাৎ নরপিশাচে। এই কথা শুনে অ্যাঞ্জেলিনা বলল, তাই নাকি? তাহলে তো চেখে দেখতে হচ্ছে একটু। আমি এমনি তো সব খাই না, কিন্তু কথাগুলো শোনার পর থেকে কৌতূহলটা বেড়ে গেল। তাই আমিও গ্লাসটা তুলে নিলাম। বাইরে হঠাৎ একটা বিদ্যুতের চমক খেলে গেল কড়াক করে। আমি ভ্রুক্ষেপ না করে গলায় ঢেলে দিলাম সেই গরম তরল। গলায় যেতেই যেন আগুনের কয়লার মতো জ্বলে উঠল গলা। তারপর জীবনের সমস্ত ব্যর্থতা, হতাশা দমকা হাওয়ার ন্যায় মনের জানালা ভেঙে হু হু করে ঢুকতে লাগলো। এসব চিন্তা থেকে পরিত্রাণ পেতে আরও 2 গ্লাস পানিও গলায় ঢেলে দিলাম।
এই গুপ্তধন শুধুই আমার। এইবারে দুঃখ, হতাশা, রাগ, যন্ত্রণা মিলে কুণ্ডলি পাকিয়ে মনের গভীরে প্রবেশ করতে শুরু করলো। আদিম পাপ, লোভ জাগ্রত করতে লাগলো। মনের সামনে দেখতে পেলাম সেই গুপ্তধন আর তার ধনরত্ন, চারিদিকে ছড়ানো, তার মধ্যে আমি, শুধুই আমি। দুজন সঙ্গীকে শত্রুর চেয়েও অপ্রিয় বলে মনে হতে শুরু করেছে। চিরকুটটা আমি পেলাম, আর এখন কিনা গুপ্তধনের ভাগ দিতে হবে এই দুজনকে। কিছুতেই মেনে নিতে পারছি না। আর সহ্য হলো না। কথাটা বিষ মাখা তীরের মতো হৃদয়ে বিঁধল। অ্যাডিলেড তার রাইফেলের দিকে এগোচ্ছে। এমন সময় পাশে পড়ে থাকা একটা লোহার রড তুলে নিয়ে সজোরে আঘাত করলাম তার মাথায়। তার মাথা থেকে রক্ত ছুটে এসে সারা ঘর লাল রঙে রাঙিয়ে দিল। রডটা তার খুলি ভেঙে ভিতরে ঢুকে গেছে। তা থেকে বেরোচ্ছে রক্তের বন্যা। আমার মুখেও রক্তপূর্ণ। রক্তের নেশা ধীরে ধীরে আমাকে পেয়ে বসল। রডটা অ্যাডলেটের মাথা ছাড়িয়ে নিয়ে সর্বশক্তি দিয়ে বসিয়ে দিলাম অ্যাঞ্জেলিনার গলায়। আর অ্যাডামস অ্যাপেল কুচি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে সামনের টেবিলের ওপর মদের গ্লাস ভেঙে লুটিয়ে পড়ল। আমি হাতড়ে ম্যাপটা বের করলাম, তারপর সেটা নিয়ে তাঁবু থেকে বাইরে বেরিয়ে গেলাম। জোরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। সেদিকে তখন আমার ভ্রুক্ষেপ নেই। পুরো শরীর রক্তে ভেজা, হাতে সেই রক্তস্নাত রড। পাগলের মতো সেই ভয়ঙ্কর গভীর জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো এই খুনের শাস্তি দিতেই যেন সামনের লোকটা দাঁড়িয়েছিল। এইবার মনে ভয় হলো। আর না, এবার ফিরে যাব ভাবছি। এমন সময় বিদ্যুতের ঝলকে স্পষ্ট দেখতে পেলাম সেই নদী যাকে বলা হয় সিলভার রিভার। স্থানীয় ভাষায় এই নদীর নামের মানে হলো মুন লাইক রিভার। নদীর উপর একটা চড়া জীর্ণ কাঠের ব্রিজ। মনে হলো ওপারে যাওয়া দরকার। আবার ভয় হতে শুরু করলো। সাক্ষাৎ মৃত্যু হয়তো অপেক্ষা করছে আমার জন্য। অবশেষে কৌতূহল ভয়কে দমন করলো। এগিয়ে গেলাম সেই সংকীর্ণ ব্রিজ ধরে। ব্রিজ পেরিয়ে যা দেখলাম তা জীবনেও ভুলবো না। একটা যার গায়ে চাঁদের আলো পড়ে আলোকিত হচ্ছে সারা চারপাশ। আর মন্দিরের সামনে দুটো বিশাল পাথরের প্রহরী, যাদের পাটা মানুষের মতো হলেও মাথা ভয়ঙ্কর বিভৎস শেয়ালের তৈরি। তাদের পাশ কাটিয়ে যাবার সময় যেন তাদের নিঃশ্বাসের আভাস পেলাম বলে মনে হলো। এগিয়ে গিয়ে দেখি একটা 40 ফিট উঁচু 3 মাথাওয়ালা কুকুর, যার পাশে একটা বিশাল আয়তনের চৌবাচ্চা, যেটা পুরো সোনা, হিরে, পোকরাজ, আরো মূল্যবান নাম না জানা কত রত্নে ভর্তি। এত রত্ন দেখে আমার মাথা ঘুরে গেল। সেদিকে হাত বাড়াতে যাব,
এমন সময় একটা ফলক দেখতে পেলাম, ক্ষয়ে যাওয়া ফলকে লেখা, মৃত ওরিয়েন্টো ওজোটু। এরপর দুটো লাল রঙের ক্রস, তারপর লেখা, ইউ মেড এ মিস্টেক, ইউ উইল ডাই। এটা দেখার পর ঘর ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং ধোঁয়ার ঘন অন্ধকারে দুটো জ্বলন্ত ফাটার মতো চোখ দেখতে পেলাম। হাড় হিম করা সেই ভয়ঙ্কর রাগী চক্ষুদ্বয় ধীরে ধীরে আমার কাছে সরে আসছে। আমি কোনো মতে মন্দির থেকে বেরিয়ে অবচেতন হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি গ্রামের ধারে পড়ে আছি, আর আমার পাশে একটা কালো টুপি পড়ে আছে। তাতে এক টুকরো লাল কাগজের কালো কালিতে লেখা, ডেথ উইল কাম, দিয়ে একটা ডেট লেখা, 30/5/22। রজতের প্রবেশ, প্লেটে মিষ্টি আর চা সহযোগে। ডায়েরির খোলা পাতার দিকে তাকিয়ে সে বলল, কেমন লাগলো রে গল্পটা? রসভঙ্গ করার জন্য দুঃখিত, কিন্তু এটা গল্প। বলে সে ঘরের কাঁটায় ঝোলানো একটা লাল রঙের টুপির দিকে তাকিয়ে বলল, এটা 2 বছর আগে আফ্রিকা থেকে কিনে আনি। এটা থেকে আইডিয়াটা এসেছে। রাত্রি 10টা পর্যন্ত গল্প করার পর যখন আমি বাড়ি পৌঁছালাম তখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া করে রাত্রি 11টার সময় শুয়ে পড়লাম। ভোর 5টার সময় বাড়ির ফোনটা বেজে উঠল। ফোনটা তুলেই, হ্যালো হ্যালো, যখনই হ্যালো বলতে যাচ্ছি ওপার থেকে আওয়াজ এলো, হ্যাঁ শুনছেন? হ্যাঁ, আমি লালবাজার থেকে বলছি। মিস্টার রজত দত্ত খুন হয়ে গেছেন, আপনি ইমিডিয়েট আসুন। হ্যাঁ, আপনি ইমিডিয়েট আসুন। এরপর আমি ফোনটা রেখে বিষয়টা জানিয়ে আসিফের বাড়িতে গেলাম এবং ওর গাড়িতে করে রজতের বাড়ি পৌঁছালাম। পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করলো। আমি পরে জিজ্ঞাসা করলাম, লাশ কিভাবে উদ্ধার হলো? ইন্সপেক্টর জানালেন, দুধ দিতে এসে গোয়ালা সাড়া না পেয়ে লোকজনকে ডাকে, তারই গেট ভেঙে ঘটনাটা দেখা। আমি আর আসিফ এগিয়ে গেলাম সেই ঘরে যেখানে মার্ডার হয়েছে, যেখানে কাল সন্ধ্যায় আমরা একসঙ্গে চা খেয়েছি। ঢুকে দেখলাম রজত মেঝেতে পড়ে আছে, তার মাথার খুলি ভেঙে রক্তের ফোয়ারা ছুটছে। তার হাতে ধরা রয়েছে সেই কালো টুপিটা, আর তার মুখে রয়েছে বিস্ময় মেশানো ভয়ের চিহ্ন। মনে হতে হতে আমি কম্পিত কণ্ঠে বলে উঠলাম, আসিফকে জিজ্ঞাসা করলাম, আসিফ, আজকের কত তারিখ রে? সে ঘরের কোনো রাখা ক্যালেন্ডার দেখে অবাক হয়ে বলল, 30/5/22।